সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কাল ফের বিক্ষোভ। বৃহস্পতিবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগ দাবি এনবিআর ঐক্য পরিষদের। ইশরাককে শপথ পড়াতে সমর্থকদের 24 ঘন্টার আলটিমেটাম। নগর ভবনে বিক্ষোভ, মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিতের লিভ টু আপিল শুনানি কাল। নির্বাচন না হওয়া পর্যন্ত কমবে না সংকট, বলছে বিএনপি। সংস্কার কার্যক্রমে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি এনসিপির। রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন প্রক্রিয়া সহ মৌলিক অনেক বিষয় এখনো অমীমাংসিত, জানালো ঐক্যমত্য কমিশন। কিছু সুপারিশ নিয়ে জরিপের সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সমর্থন দেবে না সেনাবাহিনী। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই ব্রিফিংয়ে সেনা সদর। স্বাগত সান্ধ্য বাজারে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। সরকারি চাকরি অধ্যাদেশ জারির প্রতিবাদে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রায় অচল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল থেকে কর্মসূচি পালন শেষে কাল ফের বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। সঙ্গে সারা দেশের কর্মচারীদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে একত্রে জড়ো হতে থাকেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে সরকারি চাকরি আইন 2025 বাতিলের দাবি। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকেই আন্দোলনে নামেন সচিবালয়ে কর্মরত কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার রাতে অধ্যাদেশ জারি করে সরকার। বিদ্যমান আইন অনুযায়ী কোনো কর্মচারীর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্তত 7 থেকে 8টি ধাপ পার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আগে বিভিন্ন তদবিরে শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। সরকারি চাকরি আইনে কমিয়ে আনা হয়েছে এই ধাপের সংখ্যা। এতে অল্প সময়ের মধ্যেই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া যাবে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা। তবে বিক্ষোভকারীদের দাবি, সংশোধিত আইনে ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি হবে প্রশাসনে। শৃঙ্খলা ভঙ্গসহ নানা কারণে শাস্তির বিধান থাকলেও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে নানা ধরনের বৈষম্য ও হয়রানির শিকার হবেন বলে মনে করেন তারা। কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের আস্থার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। এখন যে আইনটা করছে এই আইনে কোনো কিছু থাকবে না, আত্মপক্ষ সমর্থন নাই, কিছু নাই, তাৎক্ষণিকভাবে আমাদেরকে একটা বহিষ্কার করে চাকরিচ্যুত করতে পারবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া যদি চাকরি এভাবে চলে যায় তাহলে সবাই একটা শঙ্কায় থাকবে। পরে দুপুরে এই নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তাই আগামীকালও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে স্থগিত করা হয় দিনের কর্মসূচি। মাননীয় আইন উপদেষ্টা মহোদয় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন যে আয়োজনে যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আগামীকাল সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই আপনাদের যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে আমরা কোনো নির্দেশনা না দেব। বিক্ষোভের প্রভাব পড়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রমে। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের প্রধান ফটকও। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। আগামী 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করার দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে এনবিআর ভবনে সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। আন্দোলনরতরা জানান, এনবিআর চেয়ারম্যানের অসহযোগিতার ফলেই সংস্থাটিতে এমন খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সময় রাজস্ব সংস্কারের লক্ষ্যে এনবিআরকে স্বতন্ত্র রেখে
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিশেষ বিভাগের বিজ্ঞপ্তির বিষয়ে স্বস্তি প্রকাশ করেন তারা। একই সাথে আগের জারিকৃত অধ্যাদেশের সংশোধনী এনে আগামী 31 জুলাইয়ের মধ্যে বিষয়টির সমাধান প্রত্যাশা তাদের। জানান, কর্মসূচি চলাকালীন সংস্থাটির যে সকল কাজে প্রতিবন্ধকতা হয়েছে তা পুষিয়ে নিতে এখন থেকে প্রয়োজনে নির্ধারিত সকাল 9টা থেকে বিকেল 5টার বাইরেও কয়েক ঘন্টা অফিস করবেন তারা। এনবিআরকে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে দুটি বিভাগে ভাগ করার পর থেকেই সংস্থাটির ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস শাখার কর্মকর্তারা দেশব্যাপী বিভিন্নভাবে কর্মবিরতি করে আসছে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। আমরা ভেবে দেখেছি যৌক্তিক কর্মসূচি আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে গড়ে ওঠা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর গড়তে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ করব। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব এখনো বুঝিয়ে না দেয়ায় সকাল থেকেই ফের নগর ভবন অবরোধ করে রাখেন তারা। এদিকে নগর ভবনে টানা আন্দোলনে বন্ধ রয়েছে সব ধরনের সেবা কার্যক্রম। সিউল আহমেদের প্রতিবেদন। চলছে 13তম দিনের মতো আন্দোলন, বন্ধ আছে নাগরিক সেবা। দাবি একটাই, ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে হবে। সকাল 11টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থিত নেতাকর্মীরা। এদিনও নগর ভবন ছিল তালাবদ্ধ। এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ডিএসসিসি মেয়র ঘোষণা করতে হবে। কোনো প্রশাসক নয়, মেয়রের অধীনেই কাজে ফিরতে চান তারা। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত, আমরা বিএনপির একটা শাখা সংগঠন। যদি আমাদের নির্বাচিত মেয়রকে আমাদেরকে না দেয়, তাহলে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে না, থাকবে কাদের? অনির্বাচিত কোনো প্রশাসক আসলে তারা জোর করে আমাদের দিয়ে দাবি আদায় করা হয়, জোর করে কাজ করানো হয়, যেটি কি না। ঠিক আছে, আর নির্বাচিত মেয়র আসলে রাত 3টা বাজে আমি ফোন দিলে পাবো। সেবামূলক কাজগুলো এখন কিন্তু স্থগিত আছে। আমরা কিন্তু এটা চাচ্ছি না। আমরাও চাচ্ছি না যে এই ধরনের কোনো সময়টা বেশি যাক, এটা আমরা চাচ্ছি না। দুপুরের পর আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত নেতারা। আগামী 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়ানো হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডিএসসিসির শ্রমিক কর্মচারীরা। সামনের 24 ঘন্টার ভিতরে ইশরাককে যদি ঢাকার মেয়র হিসাবে শপথ পড়ানো না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে চলে যাব। এদিকে ডিএসসিসি প্রশাসকের সাথে ফোনে কথা হয় এখন টিভির। তিনি জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আপনাদের কি কার্যক্রম সব বন্ধ এখনো? কবের মধ্যে চালু হবে কোনো আইডিয়া? কোরবানি হাটের ইজারাগুলোকে আপনারা দিচ্ছেন? আন্দোলন চললেও নগর ভবনের জরুরি সেবা যেমন পরিচ্ছন্নতা, মশক, বর্জ্য ও সড়কবাতির কাজ চলমান থাকবে বলে জানায় আন্দোলনকারী কর্মচারীরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিত করে লিভ টু আপিল দায়ের করেছেন রিটকারী। চেম্বার আদালতে কাল এ বিষয়ে শুনানি হতে পারে। এদিকে আজকের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত বৃহস্পতিবার ইশরাকের শপথ না পড়ানোর রিট দুটি গ্রাউন্ডে খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে সেদিন জানিয়েছিলেন তার আইনজীবীরা। আজ 26 মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেননি। ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়।
নির্বাচন না হওয়া পর্যন্ত সংকট না কমার শঙ্কা কথা জানিয়েছে বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দেরি হলে দেশ নিয়ে ষড়যন্ত্র বাড়বে। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। অন্তর্বর্তী সরকার বলছে, মৌলিক সংস্কার ও কিছু বিচার শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তবে রাজনীতিবিদদের দাবি, বিচার আর সংস্কার কোনোটাই নির্বাচন আয়োজনে বাধা হতে পারে না। যারা যখন ক্ষমতায় থাকেন, দলগুলো বলছে সঠিক সংস্কার ও বিচার সম্ভব কেবল জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমেই। তাদের দাবি, নির্বাচনী রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করার উদ্দেশ্য অন্য কিছু। শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতির বিভিন্ন পর্যায়ের মানুষ, সাংবাদিক সহ সকলের কৃতিত্বে এই শেখ হাসিনার পতনের পেছনে। এই জিনিসটা স্বীকার করতে অসুবিধা আছে? বলেন, কিছু লোক ক্রেডিট নেয়ার জন্য জাতিকে বিভক্ত করেছে। সেনাবাহিনী নির্বাচন চায়, গণতন্ত্র চায়, এটাকে স্বাগত জানাতে হবে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু নেই। এর আগে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন জরুরি। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা আজকে অব্যাহত আছি। এই যে সম্মিলিত লড়াইয়ের ফসল, এই ফসল যদি জনগণ না পায়, অর্থাৎ জনগণ মানে বলতে আমি এটুকু বুঝাই, জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণই সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। দ্রুত সুষ্ঠু নির্বাচন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও উল্লেখ করেন গয়েশ্বর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। সচিবালয়ে আমলা ও এনবিআর সদস্যরা সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এভাবে চলতে থাকলে দেশের মানুষ আমলাদের বিকল্প খুঁজে নেবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত নির্বাচনের নামে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কলঙ্কিত হবে অভ্যুত্থান। চট্টগ্রাম ও নীলফামারীতে পথসভায় এসব কথা বলেন তারা। প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে এনসিপির পথসভার দ্বিতীয় দিনে উত্তর চট্টগ্রামের জনপদ চষে বেড়ান হাসনাত ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লক্ষ্য, সাধারণ মানুষের কাছে যাওয়া ও তৃণমূলে জনসংযোগ করে আগামীর নির্বাচনে মাঠ প্রস্তুত করা। সকাল থেকে একটানা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনসংযোগ করে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালে পথসভা শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমলা ও এনবিআর নতুন ষড়যন্ত্রে মেতেছে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও স্বাভাবিক কাজ করতে না দিলে জনগণ আমলাদের বিকল্প খুঁজে নেবে। এছাড়া আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণারও দাবি জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। এদিকে সকালে নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নির্বাচনের নামে যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কলঙ্কিত হবে অভ্যুত্থান। এছাড়া বিগত 16 বছরে শেখ হাসিনা অন্যান্য দলের সিনিয়র নেতাদের যেভাবে গালিগালাজ করেছেন, ঠিক সে ধরনের শব্দচয়ন না করার জন্যও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না, বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন
এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে, তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম ও নীলফামারী সফর করছেন এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন। রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন প্রক্রিয়া সহ মৌলিক অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন তিনি। তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশের বিষয়ে জনমত নেয়ার জন্য পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে জরিপ পরিচালনা করা হবে বলেও জানান আলী রিয়াজ। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানের পর ৬টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এসব কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে বৈঠক চলে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত। সোমবার বিকেলে সংসদ ভবনের এলডি হলে গণমাধ্যমে ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি জানাতে এসে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংবিধান সংশোধনের মতো বেশ কটি মৌলিক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। লিখিত বক্তব্যে উঠে এসেছে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, এনসিসি গঠন, একই ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারবেন এমন মৌলিক বিষয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রাদেশিক শাসন চালু, বিদ্যমান জেলা পরিষদ বাতিলের মতো অনেক প্রস্তাবের বিষয়ে দ্বিমত রয়েছে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এই ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দুর্নীতি বিরোধী ন্যায়পালের পদ সৃষ্টি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য হয়েছে। নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে। গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ না রাখা, জুলাই গণহত্যা ও নিপীড়নে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাধীন তদন্ত কমিশন গঠন, স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, আরপিও সংশোধনের মতো বিষয়গুলোতে কমিশনের প্রস্তাবিত সুপারিশের সাথে আংশিক একমতের কথাও জানান কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। সবাইকে নিয়ে সংস্কার প্রস্তাবে ঐকমত্যে পৌঁছে দ্রুত সময়ে জুলাই সনদ প্রকাশ এবং টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে জুলাইয়ের বীরদের রক্তের ঋণ শোধ করা সম্ভব হবে বলে মনে করছে ঐকমত্য কমিশন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানকে ইসলামপন্থী উগ্রবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে এবং সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যা মূলত দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া থেকে পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের চেয়ারম্যান স্টিফেন স্নেক সাক্ষাৎ করতে এলে এ কথা জানান তিনি। আলোচনায় দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ধর্মের গুরুত্বের কথা তুলে ধরেন এবং দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ সেনাবাহিনী সমর্থন করবে না বলে জানিয়েছে। দুপুরে সেনা সদরের এক ব্রিফিংয়ে এই কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য নেই বলে জানিয়ে সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে। বলেন, সীমান্তে পুশিন কাম্য নয়। চট্টগ্রামে কেএনএফ এর পোশাক উদ্ধারের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান এই সামরিক কর্মকর্তা। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। করিডোর একটি স্পর্শকাতর বিষয়। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা বিঘ্নিত কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ারও কোনো ইচ্ছা বা এ ধরনের কোনো আমাদের মধ্যে এ ধরনের কোনো আলোচনা হয়নি। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলতে পারেন। এইটা নিয়ে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। হবিগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আবারও ঘটছে পুশিনের ঘটনা। সকালে কালিঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি কর্মকর্তারা জানান, সকালে বিএসএফ 18 জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদের কালিঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আরও জানান, ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে। এদিকে গতকাল মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফ 153 জনকে পুশিন করে। পরে তাদের আটক করে পুলিশের কাছে সুপর্দ করে বিজিবি। এদিকে প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করার। বাংলাদেশকে ফেরত নিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। নাইম আবিরের প্রতিবেদন। গেল 2 সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 7 শতাধিক মানুষকে পুশিন করেছে ভারত। প্রতিটি পুশিনের পর কূটনৈতিক বার্তা পাঠিয়ে প্রতিবাদ করেছে ঢাকা। দিল্লিকে অনুরোধ করা হয়েছে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করবার। সেই প্রেক্ষিতে বাংলাদেশকে ফেরত নিতে 2369 জনের তালিকা পাঠিয়েছে ভারত। সেই তালিকা যাচাইয়ের কাজ চলছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছেন, ভারতের পাঠানো তালিকা যাচাই করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় লাগছে। বাংলাদেশি নাগরিক নয় এমন কাউকে পুশিন না করানোর বিষয়ে ভারতকে জানানো হয়েছে। এটার একটা অ্যামিকেবল সলিউশন পৌঁছানোর জন্য চেষ্টা করছি আমাদের প্রতিবেশী দেশের সাথে, এবং আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। তো আমরা ওদের সাথে বিভিন্ন পর্যায়ে আনঅফিশিয়ালি এবং অফিশিয়ালি যোগাযোগ করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যেন না হয় সেই ব্যাপারেও বলা হয়েছে। শেখ হাসিনা সহ তার সময়ের মন্ত্রীদের বিচারের ক্ষেত্রে কোর্টের নির্দেশনা অনুসরণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলাদা করে কোনো একটা কেস আমরা ওইভাবে ওদেরকে বলি না, আমরা ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের এই প্রচেষ্টা সবসময় আছে। জাপানে প্রধান উপদেষ্টার সফর নিয়ে গণমাধ্যমে ব্রিফিং এসব বিষয় উঠে আসে। সফরে 7টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। জাপানের কাছে চাওয়া হয়েছে $1 বিলিয়ন বাজেট সহায়তা। তবে কত পাওয়া যাবে সেটা চূড়ান্ত হবে এই সফরেই। এই ভিজিটে আমাদের প্রধান এমফেসিস হচ্ছে বাজেটারি সাপোর্ট। অ্যান্ড বাজেটারি সাপোর্টে আপনারা জানেন আমাদের দুটো বাজেট থাকে, রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। আমরা সাধারণত সাপোর্টটা বেশি ডেভেলপমেন্ট বাজেটে নেই, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আছে। কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই যে সাপোর্ট আমরা বাজেটারি
অ্যাসিস্ট্যান্ট যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। সফরে প্রাধান্য পাবে কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, অবকাঠামো খাতে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। হবে যে আমরা দুটো। নাইম আবির, এখন, ঢাকা। ফরিদপুরের চরাঞ্চলে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এবছর দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না করায় দেশের খামার ও ব্যবসায়ীরা ভালো দাম পাবেন বলে আশা খামারিদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফরিদপুরের নর্থ চ্যানেল, ডিক্রির চর ও চর মাধবদিয়া ইউনিয়ন ছাড়াও চর ভদ্রাসন, সদরপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মা ও আড়িয়াল খাঁড় দুর্গম চরাঞ্চল। এখানকার বাসিন্দাদের আয়ের অন্যতম মাধ্যম গবাদি পশু পালন। বছর জুড়ে লালন পালন করা পশু কোরবানির হাটে তুলতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। আসন্ন ঈদে ফরিদপুর জেলার মোট চাহিদার ৪৫% পশু সরবরাহ হয় চরাঞ্চল থেকে। চরের প্রত্যেকটি পরিবারেই গরু, ছাগল, ভেড়া লালন পালন করছেন খামারিরা। খাটি খাটনা করি, খুব পরিশ্রম করি, যাতে দুইটা পয়সা আগেতে পারি, উন্নত করতে পারি, ঈদের সামনে বেচবো, এই তো আশা। আরো দাম পাবো আশা করতেছি, কোরবানির সামনে আছে, বিক্রি করব, ভালো দাম পাবো। চরের এলাকা সব মানুষ কষ্ট করে সবাই এই দুইটা গরু পালে, কি 5টা পালে, 10টা পালে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এবারের ঈদ ঘিরে জেলায় মোট চাহিদা রয়েছে 1,08,000 পশুর, আর যোগান রয়েছে 1,10,000-এর বেশি। আমাদের চরের লোকের গরু, ছাগল, হাঁস, মুরগি এটাই তাদের সম্বল। এটির উপরে বিশেষ করে তাদের আত্মনির্ভর বা তারা জীবন জীবিকা নির্বাহ করে। সুতরাং চরে আমাদের যে গরু, ছাগল, আমরা ইতিমধ্যে একটা চরের প্রকল্প করেছি। তাদের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমরা মনে করেন যে চরে যাইতে পারতেছি। দেশের বাইরে থেকে কোরবানির পশু আমদানি না হলে এবারে দাম ভালো পাওয়ার আশা করছেন খামারিরা। এখন ফরিদপুর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পূর্ণ কর্মবিরতি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবি জানান তারা। শিগগিরই দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। চাকরি পাওয়ার পর থেকেই 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। খালি পড়ে আছে বেশিরভাগ ক্লাসের শিক্ষকের চেয়ার, ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। খুলনা নগরীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আসলেও বন্ধ রয়েছে শ্রেণী কার্যক্রম। পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে অফিস কক্ষে অবস্থান নেন সহকারী শিক্ষকরা। উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবি করেন তারা। আমাদের দাবি হচ্ছে কয়েকটা, তার ভিতরে প্রধান দাবিগুলো হচ্ছে আমরা 11তম গ্রেডের চাচ্ছি, আমরা পদোন্নতি, 11তম গ্রেডের বেতন স্কেল চাচ্ছি, আর হচ্ছে শতভাগ পদোন্নতি। 10 সালের চাকরি আমাদের টাইম স্কেল বন্ধ করে দিছে। টাইম স্কেল না পেলে একটা চাকরিজীবী কি এসে চাকরি করবে। একই দাবিতে বগুড়া ও বরিশালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকলেও 2-1 জায়গায় রুটিনের বাইরে ক্লাস চলেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না করলে কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচিটা চলবে। আমাদের অনেক দিনের চাকরি, সবাই আমরা 10 বছর 20 বছর একই পদে চাকরি করতেছি, আমাদের প্রমোশন চাইতেছি, আমাদের গ্রেড চেঞ্জ চাইতেছি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করলেও শ্রেণী কার্যক্রম অব্যাহত ছিল ময়মনসিংহে। শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। মূলত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখেই পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন দপ্তরে সবারই কিন্তু প্রমোশন হচ্ছে, নির্বাচন দপ্তরে প্রমোশন হচ্ছে, মৎস্য দপ্তরে হচ্ছে, পুলিশও হচ্ছে, নার্সিংও হচ্ছে, কিন্তু আমাদের আর আমরা যে এই সরকার প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করেছেন। আমরা সহকারী শিক্ষকরা আমরা 13তম গ্রেড চাচ্ছি, প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি যাচ্ছি। গেল 5 মে থেকে 1 ঘন্টার কর্মবিরতির মধ্য দিয়ে আন্দোলন কর্মসূচির ডাক দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। কয়েক দফার কর্মসূচির পর সোমবার পালন করে পূর্ণবিরতি কর্মসূচি। তামজিদ মির্জা, এখন। শেরপুরের নালিতে বাড়িতে সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এই ঘটনায় এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ সহ অন্তত 4 সাংবাদিক আহত হন। দুপুরে উপজেলার নয়াবিলের গারো পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান গারো পাহাড়ে পরিদর্শনে যান। পরে বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে পরিবেশ উপদেষ্টার অনুষ্ঠানে কাভার করতে যাওয়া সাংবাদিকদের উপর নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চেয়ারম্যানের অনুসারীরা হামলা চালায়। স্থানীয়রা জানায় এই হামলার নেতৃত্ব দেয় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবির হোসেনের ছেলে সেজান। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত পরিবেশ উপদেষ্টার গাড়িবহরে হামলার খবরটি সঠিক নয় বলে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। তবে সফরের পর একটি স্থানে কয়েকজন সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার সঙ্গে উপদেষ্টার সফরের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। কোথাও তীব্র ঝড় বৃষ্টি বন্যা, কোথাও গরমে উঠেছে নাভিশ্বাস। আবহাওয়ার বিরূপ খেয়ালে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে ভারতের দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালায় জনজীবন বিপর্যস্ত। সতর্কতা জারি রয়েছে পাকিস্তানের ইসলামাবাদ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া আর বেলুচিস্তানে। নুসরাত কামালের প্রতিবেদন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬৪০টি কন্টেইনারবাহী লাইবেরিয়ান জাহাজটি ডুবতে বসেছিল ভারত মহাসাগরে। সমন্বিত চেষ্টায় ২৪ নাবিক সহ রোববার জাহাজটিকে রক্ষা করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। Challenges that we faced were that we had adverse conditions. We had wind speeds gusting up to 40 knots. We had debris in the water. We had containers in the water, which made approaching the ship, and particularly at night time, very difficult. বাণিজ্যিক রাজধানী মুম্বাইতেও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। মহারাষ্ট্রের আরেক শহর পুনের 10টি এলাকায় ভারী বৃষ্টির কারণে নেমেছে ঢল। নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে সরে গেছে শতাধিক পরিবার। 24 ঘন্টায় 130 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিভিন্ন এলাকায়। অন্যদিকে দক্ষিণে কর্ণাটক, কেরালা সহ বিভিন্ন রাজ্যেও চলছে ভারী বৃষ্টি। কর্ণাটকে সোম ও মঙ্গলবার এবং কেরালার 14 জেলায় 24 ঘন্টার জন্য সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। কর্ণাটকের প্রাদেশিক রাজধানী বেঙ্গালুরুতে সপ্তাহভর এবং কেরালার থিরুভানান্থপুরম, কোল্লাম ও আলাপ্পুঝা সহ রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝরবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এদিকে প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সংলগ্ন এলাকা এবং খাইবার পখতুনখোয়া, পাঞ্জাব ও উত্তর বেলুচিস্তানেও ভারী বৃষ্টি আর বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মাত্র একদিন আগেই পাঞ্জাবে মুষলধারে বৃষ্টি আর প্রচণ্ড ঝড় বৃষ্টিতে প্রাণ যায় 19 জনের। অন্যদিকে পাঞ্জাবের দক্ষিণে উল্টো চিত্র। ভাওয়ালপুরে তাপমাত্রার পারদ 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দাবদাহের তীব্রতা অর্থাৎ স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে সপ্তাহভর, জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পঞ্জিকার পাতায় বর্ষার আগমনের আগেই আরব সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারত ও পাকিস্তানের কোথাও তীব্র ঝড় বৃষ্টি, কোথাও ফিসফাস উঠছে মানুষের। চলতি সপ্তাহেও দেশ দুটিতে এমন বিরূপ আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাসে জানা গেছে। নুসরাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলার খবর। বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট ইস্যুর সমাধান হবে দ্রুতই। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, রাত 10টার পর থেকে আংশিক টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। এদিকে জাতীয় স্টেডিয়ামের বাইরেও থাকবে 2000 জনের খেলা দেখার ব্যবস্থা। পাশাপাশি 8টি বিভাগীয় শহরেও বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করবে বাফুফে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের মাটিতে যেন ফুটবলের সেই চিরচেনা উন্মাদনা ফেরার আমেজ, যার প্রমাণ অনলাইন টিকিট নিয়ে সমর্থকদের হুড়োহুড়ি। তবে গুঞ্জন উঠেছে শুরুতেই গন্ডগোল পাকিয়ে ফেলা বাফুফে ঠিক কতটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারবে টিকিট বিক্রির আনুষ্ঠানিকতা, যেখানে দুদিন পেরিয়ে গেলেও এখনও টিকিট বিক্রি কার্যক্রম চালুই হয়নি টিকিফাই ওয়েবসাইটে। অবশ্য টিকিট ইস্যুতে ব্যর্থতা স্বীকার করে দৃঢ় কণ্ঠে বাফুফে সভাপতির আশ্বাস, শীঘ্রই শুরু হবে কার্যক্রম। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, কিন্তু ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব।
সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত থাকার বাস্তবতাও তুলে ধরেন বাফুফে সভাপতি। অবশ্য বিকল্প ব্যবস্থায় স্টেডিয়ামের বাইরে ফ্যান জোনে 2000 জনের খেলা দেখার ব্যবস্থাও থাকবে ভক্তদের জন্য। পাশাপাশি বড় পর্দায় বিভাগীয় শহরেও দেখা যাবে খেলা। স্টেডিয়ামের ক্যাপাসিটি কিন্তু মাত্র 18,000 গ্যালারিতে আর আরও 2000 গ্যালারির বাইরে। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে আমাদেরকে। যখনই টিকিটটা সেল প্রপারলি হয়, অনেক দর্শক কিন্তু আনফর্চুনেটলি হয়তো টিকিট পাবেন না, অ্যান্ড এটার ব্যাপারে আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। বিএফএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি আমরা 8টা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ বড় স্ক্রিন আকারে। তার পাশাপাশি আরও অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন, আমরা জানি, তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব। এছাড়াও ম্যাচ সংক্রান্ত আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্টেডিয়াম এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ফেডারেশন। ফুটবলের দর্শক বাড়ার সাথে সাথে বাংলাদেশ দলও এএফসি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এমনটাও প্রত্যাশা বাফুফে সভাপতির। লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। আমরা তো এখনও মনে করি বাংলাদেশের সম্ভাবনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের গ্রুপ কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার্সের সবচেয়ে টাফেস্ট গ্রুপ, এটা আমাদের মনে রাখতে হবে। আর সেই টাফেস্ট গ্রুপে কিন্তু সব টিম এখনও সমান তালিকাতে আমরা আছি। প্রত্যাশার কমতি নেই, তবে টিকিট নিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর বাফুফে ঠিক কতটা পেশাদারিত্বের সাথে 10 জুনের আয়োজন সফল করতে পারবে সেটি দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 3 জাতির টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আফেইদা খন্দকারের নেতৃত্বে 23 সদস্যের দল নিয়ে জর্ডান যাচ্ছেন কোচ পিটার বাটলার। বিদ্রোহ শেষ করে বাটলারের অধীনে সবাই খেলতে রাজি হলেও স্কোয়াডে মারিয়া, মনিকা, ঋতুপর্ণারা থাকলেও নেই সাবিনা খাতুন, মাসুরা, পারভিনরা। সিনিয়র ফুটবলার ছাড়া আরব আমিরাত সফরে 2 ম্যাচে হেরেছিল আফেইদারা। জর্ডানের 23 জনের স্কোয়াডেও বেশিরভাগই ছিলেন আমিরাত সফরের দলে। নতুন করে শক্তিশালী দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বাটলার। 31 মে ইন্দোনেশিয়া ও 3 জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে নারীরা। র্যাঙ্কিংয়ে দল দুটির বাংলাদেশের চেয়ে 40 থেকে 60 ধাপ এগিয়ে। শেষ করব শান্তবাজার। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কাল ফের বিক্ষোভ। বৃহস্পতিবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগ দাবি এনবিআর ঐক্য পরিষদের। ইশরাককে শপথ পড়াতে সমর্থকদের 24 ঘন্টার আলটিমেটাম। নগর ভবনে বিক্ষোভ, মেয়র ঘোষণার গেজেটের কার্যক্রম স্থগিতের লিভ টু আপিল শুনানি কাল। নির্বাচন না হওয়া পর্যন্ত কমবে না সংকট, বলছে বিএনপি। সংস্কার কার্যক্রমে বাধা এলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি এনসিপির। রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন প্রক্রিয়া সহ মৌলিক অনেক বিষয় এখনো অমীমাংসিত, জানালো ঐকমত্য কমিশন। কিছু সুপারিশ নিয়ে জরিপের সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সমর্থন দেবে না সেনাবাহিনী। সরকারের সঙ্গে মতপার্থক্য নেই, ব্রিফিংয়ে সেনা সদর। এই ছিল শান্তবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।